চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 2 দিনের রিমান্ড শেষে এই মুহূর্তে সারা পেল ব্যারিস্টার সুমন। দেখুন দর্শক কিভাবে উচ্ছ্বাসিত করতেছেন তার চুনাঘাট মাধবপুরের লোকজন। তিনি দাঁড়িয়ে পড়লেন। দেখুন দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে কলজা বড়। ফুলের মালা গলায় দিয়ে মুক্তি পেলেন ব্যারিস্টার সুমন। তবে তাই নয়, কারাগার থেকে মুক্তি পেয়ে মাধবপুর চুনারঘাটবাসীদের সামনে অঝরে কাঁদলেন এই ব্যারিস্টার সুমন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী। দর্শক, আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছু অংশ বিষয় দেখে আশা করি ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে ভিডিওর মূল আলোচনা বা বিষয়টা নিয়ে কি বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা হতে যাচ্ছে। তো বিষয়টা বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চুনারুঘাটে হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান এই রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি 7 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন তিনি। এর আগে আদালত প্রাঙ্গণে যুবদল ছাত্রদল নেতাকর্মীদের সাথে মারামারিতে জড়ায় সুমন সমর্থকরা। সকাল থেকেই উত্তেজনা ছড়ায় হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। মুখোমুখি অবস্থান নেয় যুবদল ছাত্রদলের নেতাকর্মী এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সমর্থকরা। বেলা 1টার দিকে সুমনকে আদালতে নেওয়া হলে উত্তেজনা রূপ নেয় মারামারিতে। কড়া নিরাপত্তায় যখন ব্যারিস্টার সুমনকে আদালতে তোলা হচ্ছিল, তখন পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছিল ছাত্রদল, যুবদল ও সুমন সমর্থকরা। এক পর্যায়ে সুমন সমর্থকদের ধাওয়া দেয় বিক্ষুব্ধ জনতা। আদালত প্রাঙ্গণেই সংঘর্ষে আহত হয় কয়েকজন। পরে আইনজীবী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও হাতাহাতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন আইনজীবীরা। ছাত্রলীগ সহ তাদের দোসররা আদালতে ভিতরে ছবি উঠানো নিষেধ। ছবি তোলার জন্য যখন আমরা বাধা দিই, আইনজীবীরা যে ছবি তোলা যাবে না, তখন আইনজীবীদের অপত্য ভাষায় গালিগালাজ করে। জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখা সকল স্তরের নেতৃবৃন্দকে নিয়ে আমরা আসছি। আসার কারণে ওরা যে অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল, সেই কারণে তারা এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে নাই। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সুমনের 10 দিনের রিমান্ড আবেদন করেন। তবে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজকে যে মামলা, এই মামলাতে রাষ্ট্রপক্ষ আমরা 2 দিনের রিমান্ড প্রার্থনা করেছিলাম, কিন্তু অভিজ্ঞ আদালত সুমনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং আমরা সেই আশা করি আগামী দিনে ন্যায় বিচার পাবো। সুমনের আইনজীবীর দাবি, ব্যারিস্টার সুমনের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে মামলায় ফাঁসানো হয়েছে তাকে। এই বিচার প্রতিষ্ঠান তাকে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় তার রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য তাকে জড়ানো হয়েছে। আমরা ইকুয়াল জাস্টিস প্রার্থনা করে আমরা আদালতকে বলেছি। পরে সুমনকে আদালত থেকে জেল হাজতে নেওয়ার সময় পুলিশের গাড়িতেও ধাওয়া করে উত্তেজিত জনতা। কোর্ট থেকে যেন রিমান্ডের আবেদন কোর্ট কর্তৃপক্ষ যেন মঞ্জুর করেন। সুমনের রিমান্ড আবেদন মঞ্জুর না করা পর্যন্ত আমরা আদালত প্রাঙ্গণে অপেক্ষা করব। কামরুল হাসান 2 দিনের রিমান্ড। দর্শক, আপনারা জানেন দেশের আলোচিত সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন আজকে কোর্টে তাকে আনা হয়েছে। এরই মধ্যে বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অঙ্গ সংগঠনের লোকজন তার ফাঁসির দাবিতে তারা বিক্ষোভ করছেন। আমরা দেখতে পাচ্ছি আদালত চত্বরে তারা এই অবস্থান কর্মসূচি নিয়েছেন। অনেকেই এর আগে জুতা এবং ডিম নিক্ষেপ করেছেন তার উপরে। আলোর পথে নতুন দিশা। এই খুনি শেখ হাসিনার দোসর ব্যারিস্টার সুমনকে আজকে হবিগঞ্জের কোর্টে আনা হয়েছে। আজকে এই দালাল সুমনকে এই কোর্ট থেকে যেন রিমান্ডের আবেদন কোর্ট কর্তৃপক্ষ যেন মঞ্জুর করেন। আমরা বলতে চাই, এই সুমনের এবং শেখ হাসিনার দোসর হবিগঞ্জের সবচেয়ে বড় দোসর আবু জাহির সহ আরো বিভিন্ন খুনিদের কে জামায় আদরে কোর্টে আনা হয়। আমরা আশা করি এই বিজ্ঞ কোর্ট সুমনের রিমান্ড আবেদন মঞ্জুর করবেন এবং সুমনের রিমান্ড আবেদন মঞ্জুর না করা পর্যন্ত আমরা আদালত প্রাঙ্গণে অপেক্ষা করব। আমরা এই সুমন সহ আবু জাহির
সহ সকল হত্যাকারীদের বিচার চাই এবং তাদের ফাঁসির দাবি জানাই। রাজনৈতিক দলের শাস্তির বিধান থেকে যে কারণে পিছু হটল অন্তর্বর্তী সরকার, অর্থাৎ ট্রাইব্যুনালে একটা সংশোধনী আসার কথা ছিল, অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল যে এই ট্রাইব্যুনাল ইচ্ছা করলে রাজনৈতিক দলকে শাস্তি দিতে পারে, কিন্তু শেষে দেখা গেল যে সেই সংশোধনীটি আর প্রস্তাব আকারে আসে নাই। কেন আসলো না তার উপর ভিত্তি করেই আজকের পত্রিকা রিপোর্টটি করেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়ায় মানবতা বিরোধী অপরাধে রাজনৈতিক দল ও সংগঠনের শাস্তির বিধান যুক্ত করলেও শেষ মুহূর্তে পিছু হটল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আলাপ আলোচনা ও মতামতের ভিত্তিতে আনা প্রস্তাবটি বাদ দিয়ে আজ বুধবার আইনটি খসড়া উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনের খসড়ায় সংগঠনকে নিষিদ্ধ করার বিধান ছিল। সেখানে বলা ছিল কোন সংগঠনকে শাস্তি দেওয়ার দরকার মনে করলে ট্রাইব্যুনাল উপযুক্ত কর্তৃপক্ষের কাছে শাস্তির সুপারিশ করতে পারবে। আসিফ নজরুল বলেন, কিন্তু আজকে আমাদের উপদেষ্টা পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কিত করতে চাই না, অর্থাৎ ব্যক্তির বিচার হবে, এখানে দলের বিচার না করাটাই শ্রেয়, এটি তিনি বলছেন। রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন এলে এটি এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে, অর্থাৎ একটা হবে যে একটা ব্যক্তির বিচার করতে যে একটা দলকে কেন, রাজনৈতিক হস্তক্ষেপ হবে, আন্তর্জাতিকভাবে হয়তো একটি প্রতিক্রিয়া তৈরি হতে পারে। দেশীয় রাজনৈতিক অঙ্গনেও অনেকে বড় রাজনৈতিক দলগুলি মনে করছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ঠিক হবে না। তো সেই কারণেই ট্রাইব্যুনালে যদি আবার এই প্রস্তাবটি খসড়াটি দেওয়া হয় এবং ট্রাইব্যুনাল যদি সেই অনুযায়ী দল বা সংগঠনকে নিষিদ্ধ করার প্রস্তাব দেয়, তাহলে এটি হচ্ছে একটা রাজনৈতিক দৃষ্টিকোণ এখানে প্রায়োরিটি পাবে। সম্ভবত সেই বিবেচনা থেকে অন্তর্বর্তী সরকার পিছিয়ে এসছে। বলা হচ্ছে যে আমরা সেই সুযোগ দিতে চাই না, আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই, এই জন্য এই প্রভিশনটা বাতিল করা হয়েছে। আইন উপদেষ্টা বলছেন, আরেকটা বিষয়ে আমরা অনুভব করছি কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন বা দাবি ওঠে, তাহলে আমাদের অন্যান্য আইনে নিষিদ্ধ করার বিধান আছে। সন্ত্রাস দমন আইনে রয়েছে, নির্বাচনী আইনেও রয়েছে, 1979 সালের পলিটিক্যাল পার্টিজ অ্যাক্টে সেই সুযোগ রয়েছে। রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রাখা সহ বেশ কিছু বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হয়। গুম, খুন, নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে কোনো দল বা সংগঠন দোষী সাব্যস্ত হলে সেই দল বা সংগঠনের নিবন্ধন স্থগিত বা বাতিলের সুপারিশের বিধান ছিল ওই খসড়ায়। তবে রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে আইনজীবীদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন, দেশে ভিন্ন একটি আইনে রাজনৈতিক দল নিষিদ্ধ করার সুযোগ রয়েছে, এরপরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এই ব্যাপারে বিধান যুক্ত করা হলে তা বিতর্ক সৃষ্টি করতে পারে। তো যাই হোক, সবকিছু বিবেচনা করে প্রধান রাজনৈতিক দল বিএনপির মনোভাব বিবেচনা করে সম্ভবত এটি আর শেষ পর্যন্ত রাখা হয়নি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি ভাই, আমি জেলে থাকলেও দুঃখ নেই, ভালো থাকবে, আমি খুশি। ভালো থাকবে, আমি খুশি। দেশটা ভালো থাকুক। জি ভাই, আমি জেলে থাকলেও দুঃখ নেই, ভাই কিছু বলেন। ভালো থাকবে, আমি খুশি। ভাই কান্না করবেন না, সব ঠিক হয়ে যাবো। ভালো থাকবে, আমি খুশি।
ইভেন তিনি শপথ নেওয়ার পর বাংলাদেশ সম্পর্কে একটা বড় ধরনের ধাক্কা আসবে এরকম অ্যাক্টিভিটিস ভারতের কিছু রাজনৈতিক নেতা, পাশাপাশি ভারতে বসবাসকারী হিন্দু কমিউনিটির অনেক নেতা, তারা এগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা দিচ্ছেন। তো স্বাভাবিকভাবেই একটা টেনশন কাজ করছে যে বর্তমানে আমাদের এই সরকারের সাথে ট্রাম্পের যেই আভ্যন্তরীণ দূরত্ব ছিলটা এটার মেন কারণ হচ্ছে রাজনৈতিকভাবে ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে যে ডেমোক্রেটিক দল ছিলেন হিলারি ক্লিন্টন, তার দলকে ফান্ডিং করেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইভেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও তিনি মাঝে মধ্যে নাকি কথা বলেছেন, আবার ট্রাম্পও নাকি ওনাকে নিয়ে একবার খোঁজ করছে। তো এগুলা যাই হোক, এখন এই সিচুয়েশনে এসে সম্পর্কটা কি ট্রাম্প বনাম ডক্টর ইউনূস হবে নাকি বাংলাদেশ বনাম আমেরিকা হবে? সরকার বলছে যে সম্পর্কটা হবে বাংলাদেশ বনাম আমেরিকা, তবে চুপচাপ বসে নাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের যে প্রচেষ্টা তা প্রত্যক্ষ করতে বাংলাদেশে সফরের আহ্বান জানিয়েছেন। আবারও লাইনটা রিপিট করি যে এই মুহূর্তে ডক্টর ইউনূসের সরকার গণতন্ত্রকে মানে রিসেটেল করার জন্য যেই চেষ্টা চালাচ্ছে সেটাকে যেন ট্রাম্পের দলের নেতারা এসে রাজনৈতিকভাবে আমেরিকা সরকারকে ডাকে নাই, রিপাবলিকান দলের শীর্ষ নেতারা তারা যেন সেটাকে প্রত্যক্ষভাবে অবলোকন করেন। ইভেন বাংলাদেশের জন্য তারা সফরও করেন। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি এই আহ্বান জানিয়েছেন, রিপাবলিকান পার্টির সাথে আবদ্ধ থিঙ্ক ট্যাঙ্ক বিশ্বব্যাপী গণতন্ত্রের একটা প্রচারণা চালায়। এখন এই IRI যারা আসছে তারা হচ্ছে তারা বলছে যে চলমান সফরে রাজনীতিবিদ, তারপর হচ্ছে ছাত্রগোষ্ঠী, সুশীল সমাজের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে তারা বৈঠক করবেন, এমনকি অলরেডি বৈঠক করেছেনও। অন্তর্বর্তী সংস্কারের উদ্যোগকে সমর্থন করা, বিশেষ করে এখন যখন দেশের মূল প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার জন্য সরকার ব্যাপকভাবে কাজ করছে, এগুলো সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। এখানে নানান ধরনের বক্তব্য হয়েছে। অধ্যাপক ইউনূস বলছেন এই মুহূর্তে তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন করবে। নির্বাচনের ট্রেন ইতিমধ্যেই স্টেশন ছেড়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে। ইভেন তিনি এটাও জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের ফলে যে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা হয়েছে তা দেখার জন্য নিজের চোখে তিনি শীর্ষ রিপাবলিকান সিনেটর মানে ট্রাম্পের দলের শীর্ষ সিনেটর এবং কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরেও আমন্ত্রণ জানাবেন। এখানে বেশ কিছু আরও ঊর্ধ্বতন ব্যক্তিরা ছিলেন, তাদের সাথে কথোপকথন হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমাদের কি বলা হয় যে ডোনাল্ড ট্রাম্পের সাথে বর্তমান সরকারের সম্পর্কটাকে স্বাভাবিক করা। ইভেন ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে ঠিক 2 দিন আগে বাংলাদেশ সম্পর্কে লিখলো যে বাংলাদেশ এই মুহূর্তে খুবই অস্থির একটা অবস্থায় আছে, মানে এখানে কোনো কিছুই সাধারণভাবে নাই, একটা বিশৃঙ্খল অবস্থায় এই দেশ আছে। সেই টুইটটার প্রেক্ষিতেই আমার ধারণা যে রিপাবলিকান দলের সাথে একটু ভালো পজিটিভ সম্পর্ক তৈরি করা। আর কোথাও না কোথাও মার্কিনীদের সাথে তো পাঙ্গানি আসলে টিকবে না। শেখ হাসিনা বারবারই বলছিলেন যে আমেরিকা আমার যে কোনো সময় ক্ষমতা থেকে উৎখাত করবে, এরা পিছনে কাজ করছে। এবং ইভেন তিনি এখনও কৌশলে কিন্তু এই কথাগুলো বলেন যে আমেরিকা চাইছে আমি নাই হয়ে গেছি। তো সবাই এটা মনে করে যে আমেরিকা যদি চায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও এই যে সরকারটা সেটাকে ফেলে দিতে পারে কূটনৈতিকভাবে, বা তারা বিভিন্ন যেভাবে তাদের মানে কি বলা হয় যে বহির্বিশ্বে পররাষ্ট্র নীতিগুলা কাজ করে। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত জানিয়ে ফেলেন কমেন্ট সেকশনে জানাতে পারবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।